দর্শক, জনপ্রিয় অভিনেতা, নির্মাতা, স্থপতি এবং যিনি লিখেছেন মঞ্চ নাটক নিয়ে দারুণ কিছু বই, আমাদের সবার প্রিয় অভিনেতা তৌকির আহমেদ। অভিনয়ের সাথে যিনি পার করেছেন 4 দশক সময়, আমরা কথা বলবো তার সাথে। শুনবো নতুন কি কি কাজ আছে গুণী এই অভিনেতার হাতে। হ্যাঁ, এখন যেহেতু অনেকটা সময় দেশের বাইরে থাকি, সুতরাং সময় কমেছে, সুযোগও কমেছে এবং সার্বিকভাবেই আমার মনে হয় যে মিডিয়ার পরিবেশেরও পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে বিটিভি যখন আমাকে এই সুযোগটা দিল, তখন আমার মনে হলো যে কেন না। সময় খুব কম ছিল, যে 3 মাসের মধ্যে একটি 26 পর্বকে লিখে পরিচালনা করে অভিনয় করে আবার পোস্ট প্রোডাকশন করা খুব সহজ ছিল না। তা আমি চ্যালেঞ্জটা নিলাম, আমার টিমকে বললাম, তারা সবাই সাহস দিল এবং কাজটা আমরা করেছি। গতকালকে জমা হয়ে গেছে, আজকের থেকে অন এয়ার। এই যে যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসলেন এবং শুরুটা ছিল কিন্তু বিটিভি থেকে, আবার সেই বিটিভিতেই কিন্তু ফেরা, কোনো স্মৃতি রোমন্থন করবেন কিনা শুরুর সময়ের এবং এই সময়ের? আসলে আমাদের শুরু তো টেলিভিশনে বিটিভি থেকেই, তখন তো এত চ্যানেল ছিল না। আমি প্রথম নাটক করি ফিরিয়ে দেওয়ার অন্য, যেটা 1988 সাল। তো সেই বিচারে ধরলে প্রায় 4 দশক আমি মিডিয়াতে পার করছি। 85 সাল থেকে আমি মঞ্চে কাজ করি, থিয়েটারে। তো বিটিভিতে কাজ শুরু করার পরে প্রথমে অভিনয় করেছি, পরে পরিচালনাও করেছি। যেমন তোমার বসন্ত দিনে বলে আমার একটি ধারাবাহিক হয়েছিল, আমার পরিচালনায়, ফেরদৌস হাসানের লেখা। পরবর্তীতে আমি স্বর্ণমৃগ বলে আরও একটি নাটক, প্যাকেজে এগুলি অবশ্য, কিন্তু বিটিভিতে প্রচার হয়েছিল, বিটিভির জন্য করা। আরও কয়েকটি নাটক করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন হয়নি। আমার মনে হয় প্রায় 25 বছর পরেই কাজ করছি পরিচালনার, বিটিভির জন্য। ইতিমধ্যে কেন এত দিন হয়নি সেটা বলতে গেলে বলতে হবে, আমি সবসময় খুব ব্যস্ত ছিলাম। কখনো আমার স্থাপত্য পেশা নিয়ে, কখনো নক্ষত্রবাড়ি নির্মাণ নিয়ে, কখনো কি বলে বিভিন্ন চ্যানেলের জন্য নাটক, মঞ্চের জন্য কাজ এবং একই সঙ্গে সিনেমার কাজ। আমি আমার কাজে সবসময় ভালো অভিনেতাদের উপর নির্ভর করতে চাই, কারণ আমার মনে হয় যে যারা কাজটি জানেন তাদেরই অগ্রাধিকার থাকা উচিত। হ্যাঁ, নন অ্যাক্টর যদি কোথাও দরকার হয় আমরা ব্যবহার করি, করবো না কেন। কিন্তু আমি এখানে অনেক সিনিয়র শিল্পীকে পেয়েছি, আবুল হায়াত, দিলারা জামান, আল মনসুর, ডলি জহুর, শিরিন আলম। এনারা সবাই পরীক্ষিত শুধু না, এনারা অত্যন্ত উন্নত মানের অভিনয় শিল্পী, যাদের অভিনয় দেখে আমরাও শিখেছি, তরুণ প্রজন্মও শেখার সুযোগ আছে। কিন্তু প্রায়শই আমরা তাদের জন্য ঠিকমতো চরিত্র নির্মাণ করি না। কিন্তু এখানে আমি তাদের জন্য পূর্ণাঙ্গ চরিত্রগুলি নির্মাণ করেছি, যে শুধু বাবা মা না, তারা এক একজন এক একটি ব্যক্তিত্ব, একটি গল্প নিয়ে হাজির হয়েছেন। আপনার গল্পগুলো সবসময় মানবতার কথা বলে বা একটা সূক্ষ্ম মেসেজ দিয়ে দেন আপনি এই নাটকের মধ্যে। এই নাটকের গল্পে আমরা কি? সব শিল্পই জীবনকে খোঁজার চেষ্টা করে, জীবনের অর্থ শুধু না, তার অস্তিত্ব বলি বা তার জীবনের অর্থপূর্ণতা যদি বলি, যে শুধু বেঁচে থাকা না, কিছু করা, কিছু কন্ট্রিবিউট করা। তো এই চরিত্রগুলি যার যার অবস্থান থেকে কাজ করে, কথা বলে এবং আমরা আসলে সমাজের স্তরগুলিকেই দেখতে পাবো এখানে। অভিনয়ে 4 দশক পার করেছেন, আর এই 4 দশকে শুধু যে টেলিভিশন পর্দা ব্যাপারটা ঠিক তা নয়, মঞ্চে সমানভাবে অভিনয় করেছেন, বড় পর্দায় অভিনয় করেছেন, চলচ্চিত্র নির্মাণ করেছেন, জাতীয় পুরস্কার ঝুলিতে আছে। তখনকার প্রেক্ষাপট এবং এখনকার প্রেক্ষাপট কি বলবেন? সময় তো পরিবর্তন হবেই সবসময়, সেটাই নিয়ম, সেটাই মূল বিষয়, যে আমাদের জীবনেরও অনেক পরিবর্তন ঘটতে থাকে প্রতিটি বয়সে, প্রতিটি বাঁকে। সেই জায়গা থেকে আমি বলবো যে পরিবর্তন হয়েছে, তবে পরিবর্তনটা আরও ভালো হতে পারত। ভালোর দিকে হলে আমি বেশি খুশি হতাম, কারণ আমাদের এখানে নাটক কিন্তু একসময় মানুষের মানস গঠন করত, তার রুচি নির্মাণ করত। আমাদের সিনিয়রদের দেখে আমরা প্রমিত বাংলা বলতে শিখেছিলাম, কিন্তু এখন যেন ব্যাপারগুলি উল্টো হয়ে গেছে। শিল্পের যে স্ট্যান্ডার্ড থাকা দরকার, সেটা মানুষের সংস্কৃতিকে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করে। সেই জায়গাটা আমার মনে হয় যে দায়িত্ববোধ কমেছে মিডিয়ার এবং প্রাইভেট চ্যানেলগুলির।
বেশিরভাগ চ্যানেলের কোনো প্রিভিউ কমিটি নাই, তারা কি খাবে, কি চলবে বেশি, এ ধরনের চিন্তাভাবনা করেন, মার্কেটিং ডিপার্টমেন্ট ডমিনেট করে। কিন্তু আসলে তো তা হওয়া উচিত না, তাহলে সোসাইটির সংস্কৃতি এবং শিক্ষার জায়গাটা পড়তে থাকে। তো পরিবর্তনের কথা যেটা বললেন সেটা আমার মনে হয়েছে যে রুচি এবং মূল্যবোধের নিম্নগামিতা আমাকে ব্যথিত করে। একজন স্থপতি, সে তার স্থাপত্য বিদ্যায় সম্পূর্ণ মন নিয়োগ না করে সে আসলে অভিনয় এবং একে একে ডিরেকশন দিল, মঞ্চ করলো, বই লিখছে। এই যে এতগুলো কাজ একসাথে করেন, এই সমন্বয়টা কিভাবে করেন? আমার মনে হয় এই কাজগুলিতে খুব রিলেটেড, মানে সবই সৃজনশীল কাজ। এবং আমি এগুলি বোঝার চেষ্টা করেছি আসলে। আমি যখন প্রথমে ঢুকেছিলাম মঞ্চে, থিয়েটারে, তখন তো আমি ভাবিনি যে আমি পরিচালক হব, তখন তো আমি ভাবিনি যে আমি মঞ্চ নাটক লিখব, তখন আমি এটাও ভাবিনি যে আমি চলচ্চিত্র নির্মাণ করব এবং তার চিত্রনাট্য গল্প লিখব, সংলাপ লিখব। এটাই একটা মানুষের জার্নি, যে সে চলতে চলতে নিজেকে আবিষ্কারের চেষ্টা শুধু করে না, সে তার অস্তিত্বের অর্থপূর্ণতা খুঁজতে চায়, এবং সেই খোঁজার মধ্যে দিয়েই হয়তো সে এগিয়ে যায় বা পিছিয়ে যায়। হ্যাঁ, সেখানে জয় পরাজয় হতে পারে, সাফল্য ব্যর্থতা হতে পারে, কিন্তু আমার মনে হয় যে একজন যদি হাঁটে, সে তো এক জায়গায় থাকবে না, তার স্মরণ হবে। তার সেই যাত্রাটা আমি মনে করি যে জীবনের যাত্রা, যে শুধু বেঁচে থাকা নয়, সেই বেঁচে থাকাটাকে অর্থপূর্ণ করার সেরকম একটা জায়গা থেকে আমার মনে হয় যে আমি কাজ করতে চাই। স্থাপত্য বিদ্যায় তো পড়াশোনা শেষ করলেন, এবং পড়াশোনা শেষ করে আবার মঞ্চ নাটকেও আপনি দেশের বাইরে গিয়ে আবার লেখাপড়া শুরু করলেন, এই বিষয়ে যদি একটু বলেন। এগুলি সুযোগ হয়ে গিয়েছিল, ইউনেস্কোর একটি স্কলারশিপ ছিল, ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়েছিলাম, কোরিয়া গিয়েছিলাম আমি আর সুবর্ণা আপা, সেই 89-এ, তখন আমি খুব তরুণ। বা পরবর্তীতে ব্রিটিশ কাউন্সিলের একটা স্কলারশিপ পেয়েছিলাম, যেটা ইংল্যান্ডে ছিল, রয়্যাল কোর্ট থিয়েটারে, সেটা পরিচালনার উপরে ছিল। আর তার পরবর্তীতে আমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটি ডিপ্লোমা করি। এগুলি কিন্তু সবই খুব শর্ট কোর্স, মানে আমার সুযোগ হয়নি যে আমি ওই বিষয়গুলির উপরে দীর্ঘ সময় মাস্টার্স করব বা ই করবো, সেটা আমার সুযোগ হয়নি। যেহেতু আমি জানতাম যে মধ্যবিত্তের ছেলেদেরকে উপার্জন করতে হবে, এবং তাকে শুধু উপার্জন করলেই হবে না, তাকে অনেক দায়িত্ব নিতে হবে। তো সুতরাং সেই সময় আমার ওই সুযোগটা ছিল না যে আমি শুধু সৃজনশীল কাজ নিয়ে পড়ে থাকবো। সুতরাং আমি স্থাপত্যবিদ্যায় পড়লাম, এবং পেশাগতভাবে আমি 14 বছর খুব অ্যাক্টিভলি কাজ করেছি, কনসালটেন্সি করেছি, রিয়েল এস্টেট করেছি, পরবর্তীতে নিজে নক্ষত্রবাড়ি নির্মাণ করেছি, এবং সেটিও একটি ব্যবসায়িক দিকও আমার মনে হয়েছে গুরুত্বপূর্ণ। বারবার নক্ষত্রবাড়ির কথা আসছে, নক্ষত্রবাড়ি নিয়ে একটু জানতে চাই যে এখানে কেমন স্বপ্ন আপনি দেখেন নক্ষত্রবাড়িকে নিয়ে? না, নক্ষত্রবাড়ি নিয়ে আমি এখন আর স্বপ্ন দেখি না। যে স্বপ্ন থেকে আমি নির্মাণ করেছিলাম, একটা সময় পর্যন্ত আমি সেই স্বপ্নগুলিকে লালন করেছি। ওখানে আর্ট ক্যাম্প হয়েছে, ওখানে সিনেমা শো হয়েছে, ওখানে আমরা নাটকের ক্যাম্প করেছি, কিন্তু আমার মনে হয়েছে যে সামাজিকভাবে আমরা জাতিগতভাবে অতটা এগোতে পারিনি। এখন বরং আমি রিটায়ারমেন্টের কথা চিন্তা করি। নক্ষত্রবাড়িকে আমি হয়তো ওটার পিছনে আর মনোযোগ বা সময় না দিয়ে আমি আমার ক্রিয়েটিভ জায়গাটাকে আরও কনসেন্ট্রেটেড করতে চাই। আপনার নাটক আমরা শিল্পকলার মঞ্চে দেখতে পাচ্ছি, এবং এটা কিন্তু দেশের বাইরেও মঞ্চায়ন হয়েছে। হ্যাঁ, মঞ্চ নাটকের কথা যেটা জানতে চাচ্ছেন, তীর্থযাত্রী, সেটি খুব এক্সপেরিমেন্টাল কাজ ছিল। একটি প্রবন্ধের বইয়ের থেকে নাটক নির্মাণ খুব সহজ না, এবং এটি আমি আরেকটা বড় এক্সপেরিমেন্ট ছিল যে এটি আমি নিউ ইয়র্কে করেছি, ওখানকার বাঙালিদের সাথে মেলে অনেক ছেলে মেয়েকে জোগাড় করে নিই, আবার এখানে করেছি একটি নির্দিষ্ট দলের সাথে, এবং দুই জায়গায় দুই ধরনের এক্সপিরিয়েন্স আমার হয়েছে। তো সেটা কঠিন ছিল, কিন্তু শিল্প মানেই তো চ্যালেঞ্জ বা নতুন কিছু। নতুন কিছু না হলে তো সেটা সৃজনশীল না, সেটা কপি হবে বা রিপিটেশন হবে। আমি রিপিট করতে চাই না। অজ্ঞাতনামাটা আমি প্রথম কিন্তু লিখেছিলাম মঞ্চের জন্য, বই আকারেও বেরিয়েছিল সেই 13 সালে। পরে মঞ্চে করা হয়নি, ওটা সিনেমা করা হয়েছিল। না, অজ্ঞাতনামা প্রশংসিত হয়েছিল দেশে এবং বিদেশে, অনেক ফেস্টিভ্যালেও এটা পুরস্কার পেয়েছিল। তো অজ্ঞাতনামাটা আমার মঞ্চে করার খুব শখ আছে, যেটা হয়তো অচিরেই করব। আর
অন্ধকার বলে আরেকটি নাটক, যেটা মূলত রিফিউজি ক্রাইসিসের উপরে লেখা। এটার কাজ আমরা শুরু করেছিলাম করোনার ঠিক আগে। এক পর্যায়ে যখন আমরা ব্লকিং শুরু করেছি তখন করোনা কারণে আমাদের বন্ধ করে দিতে হলো। মঞ্চ নাটকের কথা যখন আসছে তখন একটা কথা বলতেই হয় যে একটা সময় বেইলি রোডে প্রচুর সরগরম ছিল মঞ্চ নাটকের যে শিল্পী ছিল তাদের নিয়ে, এবং বেইলি রোডকে কিন্তু ডেইলি রোড বলা হতো। সেই জায়গা থেকে একটা সময় শিল্পকলায় চলে গেল মঞ্চ নাটক। সেই কথা নিয়ে কি বলবেন যে সেই সময়ের মঞ্চ নাটকের সাথে এই সময়ের মঞ্চ নাটকের পার্থক্য কি হয়েছে? আসলে দেখেন যে সেই অর্থে সংকুচিত হয়েছে। মানে আগে আমরা মঞ্চ নাটক নিয়ে সিলেট যেতাম, চট্টগ্রাম যেতাম, বিভিন্ন শহরে যাওয়া হতো, কুয়াকাটা পর্যন্ত আমরা গিয়েছি বা বরিশাল গিয়েছি, কোথায় যাইনি, কালীগঞ্জ, ছোট ছোট জায়গায় যাওয়া হতো। এর মানে সেই সব জায়গায় নাটকের চর্চা ছিল, নাটকের দল ছিল, এবং নিয়মিত না হলেও মোটামুটি একটা বিরতিতে হতে থাকতো। সেই জায়গাটা এখন নেই। এমনকি ঢাকা শহরেও নাটক শুধুমাত্র শিল্পকলার মধ্যে এসে সীমাবদ্ধ হয়ে গেছে। এত বড় একটা শহর, মিরপুরে থিয়েটার হতে পারতো, গুলশান বনানীতে হতে পারতো, পুরান ঢাকায় এক সময় হতো, আরও হতে পারতো, মোহাম্মদপুর বা যে এলাকা ভিত্তিক থিয়েটার হতে পারতো, তো সেই জিনিসগুলি কিন্তু হয়নি। না হওয়ার ফলে কি হয়েছে, এই চর্চাটাই চলে গেছে। এবং এই চর্চাটা থাকলে সমাজের জন্য ভালো হতো। থিয়েটার কি করে? থিয়েটার তো মানুষকে প্রশ্ন করে, থিয়েটার তো মানুষকে নতুন ভাবনা দেয়। শুধু তাই না, থিয়েটারের চর্চার মধ্যে দিয়ে নতুন শিল্পী তৈরি হয়, নতুন লেখক তৈরি হয়, নতুন পরিচালক তৈরি হয়। একজন তৌকির আহমেদ একধারে নির্মাতা, অভিনেতা, স্থপতি, এই যে এত কাজ, এর সমন্বয় তিনি কিভাবে করেন? না, আমার মনে হয় যে প্রতিটি কাজই তো একটা চ্যালেঞ্জ, যেটা আগে বলছিলাম, এবং প্রতিটি যন্ত্রণার, প্রতিটি কাজই খুব যন্ত্রণার। এবং তখন তো মনে হয় যে না করলেই বোধহয় ভালো ছিল, কিন্তু যখন আলটিমেটলি তৈরি হয় জিনিসটা, লেখাটা বা নির্মাণটা, তখন যে আনন্দটা হয় সেটা আসলে পুনর্বার সেই কষ্ট করতে বাধ্য করে, পুনর্বার সেই কষ্টে যাবার জন্য, সেই যাত্রার মধ্যে যাবার জন্য উদ্বুদ্ধ করে। যখন একজন শিল্পী অভিনয় করেন তখন তো নিজেরটাই ভাবেন, কিন্তু আপনি যখন অভিনেতার থেকে নির্মাতা হয়ে যান, একদিকে আপনার যেমন ব্যবসায়িক দিকটাও দারুণভাবে থাকে, তার সাথে দর্শক নন্দিত হচ্ছে প্রতিবারই আপনার আর নির্মাণগুলো। সেক্ষেত্রে আপনি কোন দিকে বিশেষ মানে নজর দেন যেখানে আপনার নির্মাণগুলো দুটো দিককেই সামঞ্জস্য রাখতে পারে? না, ব্যবসায়িকভাবে আমি খুব সফলতা বলবো না, বিশেষ করে চলচ্চিত্রগুলিতে আমার ছবিগুলি তো খুব ব্যবসায়িক সফল না, কিন্তু ছবিগুলি একদল মানুষের কাছে প্রশংসিত, সবার কাছে না কিন্তু। তো সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ, যে কারা আমার দর্শক। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার মনে হয় আপনার অনেস্টি, আপনার পরিশ্রম এবং আপনার ভাবনা, সেখানে যদি জীবনের কথা থাকে, মানুষের কথা থাকে, তাহলে কেন না, মানুষ সেটা পছন্দ করার কথা। তা আপনার পরিবারও কিন্তু একই কাজের সাথে জড়ানো, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় অভিনেতা আবুল হায়াত স্যার, যে শুধু আপনার মানে শ্বশুর না, সে যেমন দক্ষ অভিনেতা, এবং আপনাদের ইনস্টিটিউটও একটা, আপনারা পড়াশোনা করেছেন এক ইনস্টিটিউট থেকে। এই কেমিস্ট্রিটা কিভাবে গড়ে উঠেছে, এবং ডিপার্টমেন্ট প্রেম ছিল না অভিনয় প্রেম বেশি ছিল? না, আসলে বাবা তো অত্যন্ত সুঅভিনেতা, এবং আমরা ছোটবেলা থেকে তাকে অভিনেতা হিসেবে দেখেছি, এবং যখন পরবর্তীতে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে তখন অনেক কিছু শিখেছি। আর যখন আমি পরিচালনায় চলে গেলাম তখন কিন্তু আমার কাজে তাকে আমি ইনভলভ করলাম, এবং আমি অনেক সিনিয়র শিল্পীদের নিয়েই কাজ করেছি, এবং আমি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমি ইতিমধ্যে বলেছি। তো আবুল হায়াত সাহেব যেভাবে অ্যাক্টিংটা করেন, যে কখনো মনে হয় না যে উনি অভিনয় করছেন, কিন্তু আবার একটা ক্যারেক্টার উনি দাঁড় করিয়ে ফেলেন। সেই ক্যারেক্টারাইজেশন বলেন বা ইন্টারপ্রিটেশন বলেন, সেটা খুব জাত অভিনেতা না হলে কঠিন হয় আর কি। তো আমি যেহেতু তার পরিবারের অংশ, আমি ওনার বেশি প্রশংসা করলে সেটাও হয়তো ভালো দেখাবে কিনা জানি না, কিন্তু না বললেও সেটা অন্যায্য হবে, কেননা ওনার মাপের অভিনেতা আমাদের দেশে খুব যে বেশি এসেছে তা তো না। এবং আমি প্রথম যখন সিনেমা করতে যাই জয়যাত্রায়, যেখানে তার খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র আছে, একজন কট্টর ব্রাহ্মণ, তো আমি তখন, সিনিয়র অনেকে ছিলেন, আবুল হায়াত ছিলেন, তারিক আনাম ছিলেন, হুমায়ুন ফরিদি ছিলেন, নাজমা আনোয়ার ছিলেন, জয়ন্ত চট্টোপাধ্যায় ছিলেন। তো আমার
বয়স তখন কম, আমার প্রথম প্রথম খুব সংকোচ হচ্ছিল যে ওনাদেরকে আমি কমান্ড করব কি করে। কিন্তু ডিরেক্টরের কাজটাই তো হচ্ছে কমান্ড করা, একটা পাওয়ার এক্সারসাইজ আছে, সেটা ভালো অর্থে বলছি, যে তাকে সিদ্ধান্ত দিতে হবে। সিদ্ধান্ত শুধু দিলে হবে না, সিদ্ধান্তটা সঠিক হতে হবে, এবং সেই সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই কিন্তু একটার পর একটা শট হবে, একটার পর একটা দৃশ্য হবে, এবং আলটিমেটলি ছবিটি তৈরি হবে। তা আমি সিনিয়র শিল্পীদের থেকে খুব উপকৃত। আমি যদি ভুল না করি তাহলে 1994 সালে বিপাশা হায়াতের সাথে আপনার বিয়ে হয়, এবং সেই থেকে এই যে 2025 এত বছরের সম্পর্কে আমরা কিন্তু কোনো কথা শুনতে পাইনি, কোনো আলোচনা হয়নি মিডিয়া পাড়ায়। একটা জিনিস হচ্ছে যে আমরা মনে করি যে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর চেয়েও বন্ধুত্বটা আমরা মেনটেন করি এবং সমালোচনাও করি, একজন আরেকজন কাজের সমালোচনা করি। আর এখন তো আমাদের বন্ধন আমাদের সন্তানরা বা আমাদের আত্মীয় স্বজন সব মিলে এটা একটা দীর্ঘ সময়, এবং আমি মনে করি যে পরিবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট, যেখান থেকে একটা শিশুর শিক্ষা শুরু হয়, এবং আমি তো বলবো যে শিশুর পিতা বা মাতারও শিক্ষা চলতে থাকে, কিন্তু সেই জীবনের শিক্ষা তো শেষ নেই কোনো, এবং সেটার শ্রেষ্ঠ জায়গা হচ্ছে পরিবার। তো সেই জায়গাটাকে যদি কমফোর্টেবল রাখা যায়, কমফোর্টেবল বলতে আমি বুঝাচ্ছি যে সুন্দর রাখা যায়, স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়, তাহলে জীবনটা সহজ হয়। না হলে তো ওটা বাড়তি স্ট্রেস তৈরি করবে একজনের জন্য। আমি কিন্তু অনেক দিন বিপাশা হায়াত আপুকে অভিনয়ে দেখতে পাচ্ছি না। আপনার নির্মাণে কি আমরা নতুন করে তাকে দেখতে পাবো? প্রথমত হচ্ছে যে আমি সবসময় একটা ব্যাপারে নিরপেক্ষ থেকেছি, যে কাছের লোকদের যাতে আমি বাড়তি সুবিধা না দিই। যেই চরিত্রগুলি, জয়যাত্রায় যেই চরিত্র ছিল সেখানে তাকে বা রূপকথার গল্পে যেই চরিত্রটি ছিল, আমার মনে হয় যে এটা বিপাশা করলে লোকে বিশ্বাস করবে না, চরিত্রটার মধ্যে একটা নেগেটিভ ছিল। বা পরবর্তীতে যেই ছবিগুলি করেছি সেখানে যাকে দরকার আমি তাকেই নিয়েছি। যে আমার সিনেমায় রুনা খানও করেছে, নিপুণও করেছে, পরিমণিও করেছে, তিশাও করেছে। যে গল্পগুলি আমি নির্মাণ করেছি সেগুলির জন্য প্রয়োজনীয় অ্যাক্টরকে খুঁজেছি। তবে হ্যাঁ, নিশ্চয়ই একসময় তো করা যেতেই পারে। আর একটা কারণ হচ্ছে যে ও কিন্তু বিয়ের পর থেকে গ্র্যাজুয়ালি পেইন্টিংয়ের দিকে তার ঝোঁকটা বাড়লো। অভিনয়ের পরিবেশ এবং পরিবর্তনগুলিকে সে অতটা পছন্দ করছিল না, অভিনয় কমিয়ে দিল সে। মাঝে মধ্যে দু একটা মডেলিং করতো আর উপস্থাপনা করেছে, অভিনয় কম হলো তার। তো সেটাও একটা কারণ বোধহয়। তো অবশ্য এটাও সত্যি কথা যে মানে অন্তত কেউ আমাকে বলতে পারবে না যে উনি শুধু ওনার স্ত্রীকেই কাস্ট করেছেন। সেটা বলছি না, কিন্তু আমরা এটাও তো বলতে পারি যে আমাদের যারা গুণী আইকন শিল্পীরা আছেন তারা যদি আসলে এই জায়গাগুলো অভিমান থেকে এভাবে ছেড়ে দেয়, নিজেকে দূরে সরিয়ে রাখে, সেক্ষেত্রে আমাদের শিল্প কতটা ক্ষতিগ্রস্ত। অনেকদিন পরে অভিনয় করলাম, অনেকদিন পরে আমি এই সিরিয়ালে অভিনয় করলাম, এবং তার মানে কি এই না যে আমি অভিনয় করতে চাই না, নিশ্চয়ই তা না। কিন্তু অভিনয় করার জন্য তো সেই পরিবেশ, সেরকম চরিত্র সব কিছু মিলতে হবে। আর সময়ের স্বল্পতা তো তৈরি হচ্ছেই ক্রমাগতভাবে। আপনার সামনে কি কি কাজ আমরা দেখতে পাবো? আমি জানি না, এখন আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই, আমি মঞ্চে কাজ করতে চাই, এবং আমি কালকে আমার ফেসবুকে আমি লিখেছি যে আমি 3টি মাধ্যমে কাজ করি, এবং এই 3টি মাধ্যম কিন্তু ভিন্ন। কিভাবে ভিন্ন? স্কেলে ভিন্ন, ইম্প্যাক্টে ভিন্ন, বা অ্যারেঞ্জমেন্টে ভিন্ন। তো এই যে ভিন্নতা, সেটা মাথায় রেখেই আমি কাজ করি। আমি যখন সিনেমা বানাই তখন কিন্তু আমি নাটক বানাই না, আমি যখন নাটক বানাই তখন কিন্তু আমি আবার সিনেমা বানাই না। যদিও হয়তো বা ল্যাঙ্গুয়েজের দিক থেকে কিছুটা ইনফ্লুয়েন্স থেকেই যেতে পারে, কারণ দুটার ল্যাঙ্গুয়েজই তো শর্টস এবং ক্যামেরা। আবার মঞ্চে যখন কাজ করি তখন সেটার মঞ্চের আঙ্গিকটা ভিন্ন। তো সেইভাবে আমি সবগুলি মাধ্যমেই হয়তো কাজ করব, টেলিভিশনেও করব। আমাদের যে দুজন সন্তান আছেন তাদেরকে আমরা কখনো অভিনয় দেখতে পাবো কিনা, যে তারা কখনো অভিনয়ে আগ্রহ প্রকাশ করে কিনা, বা বাবা মায়ের নাটক দেখে কিনা? না, সেটা দেখে, সিনেমা দেখে, এবং আমার ছেলে তো ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছে, তার সাহিত্যের প্রতি ঝোঁক আছে, সিনেমার প্রতি ঝোঁক আছে। আর আমার মেয়ে, সেও এবার ইউনিভার্সিটিতে চলে গেল, তার এখনকার ভাবনা হচ্ছে সাইকোলজি নিয়ে পড়া।
তো দেখা যাক, তারা তাদের মতো, আমরা কখনো ইম্পোজ করিনি তাদেরকে যে এটা হতে হবে বা ওইটা করতে হবে, বরং আমরা মনে করেছি যে আমাদের জনপরিচিতি যেন তাদেরকে বিভ্রান্ত না করে, তাদেরকে যেন বাড়তি অ্যাটেনশন, বা ওরা বিরক্তও হতো যে আমরা আমাদের একসময় আমার সাথে বাইরে যেতে চাইতো না, কেন বাবা তোমার সাথে গেলে অনেক বেশি ছবি তুলতে হয়, লোকজন এসে আমার গাল রেড়ে দেয়। হ্যাঁ, তো আমারও মনে হয়েছে যে তারা তাদের মতো করে বড় হোক, একটা স্বাভাবিক মানুষের মতো বড় হোক, কোনো জনপ্রিয় লোকের সন্তান হিসাবে না। এবং আমার মনে হয়েছে যে এটা আমি এবং বিপাশা সুচিন্তিতভাবেই করেছি এবং তার ফলাফলও ভালো হয়েছে। আপনি তো লিখছেনও, আপনার ইতোমধ্যে বই এসেছে বাজারে। আমার বইগুলি মূলত মঞ্চনাটক এবং একটা কবিতা গুচ্ছ বেরিয়েছিল। তবে একটা খবর দিতে পারি যে আমার পরবর্তী প্রকাশনীর কাজ হচ্ছে, মানে প্রকাশনার কাজ যেটা করতে যাচ্ছি সেটা একটি শিশুদের গল্প গ্রন্থ, আর শিশু মানে শিশু কিশোরদের, আর একটা উপন্যাস। আমি মনে করছি যে এখন আমি ওইদিকে কনসেন্ট্রেট করব। এটি কি আমরা 2026-এর বইমেলায় পাবো? আমি চেষ্টা করছি। নাম ঠিক হয়েছে বইয়ের? এখন বলবো না। এই যে নির্মাতারা আছেন আমাদের দেশে, তাদের মধ্যে বেশি কি কাজ করে, মানে কাজ তৈরিতে প্রতিযোগিতাটা কাজ করে না সহযোগিতা কাজ করে, না দুটোর কোনোটাই কাজ করে না, খুব বেশি আত্মকেন্দ্রিক নির্মাণ? তা আমি আসলে এটা ভালো উত্তর দিতে পারবো না, তার কারণ যে আমি একটু নিভৃতে থাকি এবং আমি কোনো রকম দলীয় শক্তি আমার নাই, বা কোনো রকম সংঘবদ্ধতা অনেক সময় দুর্বৃত্তায়নের মতো মনে হয় আমার কাছে। যে ডাকাত দল তো খুব সংঘবদ্ধ, যে 10 জনের একটা ডাকাত দল কিন্তু পুরা গ্রামের পর গ্রাম ত্রাস তৈরি করতে পারে। হ্যাঁ, তো আমি কোনো রকম সিন্ডিকেশনে কখনো পার্টিসিপেট করিনি বা করতেও চাই না। আমি আমার মতো করে কাজ করতে চেয়েছি এবং আমার যা বলতে ইচ্ছা করেছে আমি তাই বলতে চেয়েছি। যে কোনটাতে বাণিজ্য হবে, কোনটাতে জনপ্রিয়তা হবে, আমি কখনো সেভাবে ভাবিনি। এখানে একটা প্রশ্ন আছে যে আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে আমাদের চলচ্চিত্রগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, কিন্তু আমাদের নাটক ইউটিউবে দেখছি, বাট নাটক রপ্তানি না হওয়ার পেছনে কারণ? রপ্তানি হচ্ছে না, তো আপনি ভুল বললেন, রপ্তানি হচ্ছে না। যেখানে যেখানে প্রবাসী বাঙালিরা আছে সেখানে কিছু শো হচ্ছে, সেটা আগেও হয়েছে, আমাদের চলচ্চিত্রগুলিও হয়েছে, কিন্তু এখন হয়তো এক ধরনের প্রচার বেড়েছে আর কি। সেই প্রচার, যেহেতু এটা প্রচারেরই যুগ, সেজন্য মনে হচ্ছে যে রপ্তানি হচ্ছে, আসলে রপ্তানি হচ্ছে না। এটা বাঙালিরা নিয়ে তারা কিছু হলে তারা শো করছেন। হ্যাঁ, রপ্তানি তখনই বলা যাবে যখন তারা নিয়ে যাবে, ওনারা বিদেশিরা যদি নিয়ে যেতেন তাদের দেখার জন্য, তাহলে আমি রপ্তানি বলতে পারতাম। বরং কিছু ছবি হয়তো জনপ্রিয় হচ্ছে, সেগুলি বাঙালিরাও দেখছে। তবে জনপ্রিয়তার তো একটা বিপজ্জনক দিক আছেই, যে ভালো জিনিস কম জনপ্রিয় হয়। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের শৈশবের সাথে আঁকড়ে থাকা একজন জনপ্রিয় মানুষ এবং পরিচিত মুখ তৌকির আহমেদের সাথে। তার সাথে কথা বলে কিন্তু আমরা বেশ কিছু দিক থেকে সমৃদ্ধ হতে পেরেছি। অভিনয়, নির্মাণ, স্থপতি হিসেবে তিনি কিন্তু প্রত্যেকটি জায়গায় সফল। গুণী এই মানুষের কর্ম আমাদের বাংলাদেশকে বিশ্বদুয়ারে পরিচিত করে দিক, সেই প্রত্যাশা আমাদের সকলের। সুমনা সুমি, ৭১, ঢাকা।